জীবনে আমরা যে স্মৃতি রেখে যাই তা আমাদের কাজ আর আমাদের অস্তিত্বের চিহ্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ফিকশন। বইটির নাম হচ্ছে লেবিরিন্থ। লেখক কেট মস, অনুবাদ নাবিল মুহতাসিম। প্রথম প্রকাশ অক্টোবর 2019, প্রকাশনী বাতিঘর প্রকাশনী, প্রচ্ছদ ডিলার, পৃষ্ঠা সংখ্যা 507, মুদ্রিত মূল্য 580 টাকার। জনরা হচ্ছে ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ফিকশন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। বান্ধবীর ডাকে ফ্রান্সের এক দুর্গম অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে আসা ডক্টর অ্যালিস ট্যানার নিতান্তই ভাগ্যবশত খুঁজে পেল এক রহস্যময় গুহা। আর তারপরই বদলে গেল ওর দুনিয়াটা। একদল প্রবল ক্ষমতাধর মানুষ উঠে পড়ে লেগেছে ওর পিছনে, কিন্তু তার কারণ জানা নেই অ্যালিসের। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকলো রহস্যের এক একটি অধ্যায়। আর অ্যালিস আবিষ্কার করলো কোনো কিছুই আকস্মিক নয়, সবটাই সুবিশাল এক ষড়যন্ত্রের অংশ। সবকিছুর উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় লেবিরিন্থ সিম্বলে। আর সেই রহস্য উদ্ঘাটন করতে হলে ডুব দিতে হবে 3টি রহস্যময় প্রাচীন বইয়ের গভীরে। 800 বছর আগের আলাইস আর বর্তমানের অ্যালিসের কাহিনী এগিয়ে গেছে একই গতিতে। দুজনেরই শুরু ল্যাবিরিন্থ থেকে, দুজনের উদ্দেশ্যও একই, পৃথিবীর সবচেয়ে আরাধ্য বস্তু হলি গ্রেইল হাতে পাওয়া। কেট মসের বেস্ট সেলার উপন্যাস ল্যাবিরিন্থ হলি গ্রেইলের সম্পূর্ণ নতুন এক পরিচয় তুলে ধরবে পাঠকের সামনে। তবে রিভিউটি শুরু করছি। তো বান্ধবীর ডাকে ফ্রান্সের এক দুর্গম অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের জন্য এসেছিল ডক্টর অ্যালিস ট্যানার। মানে একটা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের জন্য ডক্টর অ্যালিস ট্যানারকে তার বান্ধবী সাহায্যের জন্য ডেকেছিল, যাতে তাদের কাজের সাহায্যে আসতে পারে অ্যালিস। যেহেতু অ্যালিসের পেশায় ছিল এটা এবং নেশাও ছিল এটা, যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করা। তো ভাগ্যবশত সে এক রহস্যময় গুহা খুঁজে পেল, কিন্তু এরপরে অ্যালিসের পুরো পৃথিবী বদলে গেল। সে ওই প্রত্নতাত্ত্বিক খনন কার্য খনন করতে করতে সে আকস্মিকভাবে একটা রহস্যময় গুহার খোঁজ পেয়ে যায়। তো সেখানে যাওয়ার পরে না, ভিতরে ঢুকে পরে তার না সবকিছু জানি কিরকম লাগতে থাকে, মনে হয় যে সেখানে আগেও এসেছে, বা অনেক টুকরো টাকরো স্মৃতি তার মনে হতে থাকে। তাই এসব ভাবতে ভাবতে না সে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। এবং তারপর যখন সে আবার ঠিক হয়ে যায়, সেন্স ফিরে আসে তার, তখন থেকে না তার পুরো পৃথিবীটা একদম বদলে যায়, সবকিছুই না চেঞ্জ হয়ে যায়। তো একদম প্রচন্ড ক্ষমতাশালী মানুষ ওর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন লেগেছে সেটা জানা নেই অ্যালিসের, কারণ স্বাভাবিকভাবে অ্যালিস তো এমন কোনো কিছু করেনি। সে শুধু একটু সে যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে গিয়েছিল, সেখানে গিয়ে একটা গুহা খুঁজে পেয়েছে, জাস্ট, আর কিছুই না। তো এটার জন্য কেন একদম ক্ষমতাশালী মানুষ তার পিছিয়ে লেগেছে সেটা সে আসলেই বুঝতে পারছিল না। তো অ্যালিস বুঝতে পারলো আসলে কোনো কিছুই তাহলে আকস্মিক নয়, সবটাই সম্ভবত যে বিশাল এক ষড়যন্ত্রের অংশ। তার কাছে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে লাগলো। তো সবকিছুর উত্তর আসলে এই যে এত রহস্যময় সব প্রশ্নের জন্ম হচ্ছে, সে সবকিছুর উত্তর লুকিয়ে রয়েছে এক রহস্যময় ল্যাবিরিন্থ সিম্বলে। আর সেটা রহস্য উদ্ঘাটন করতে হলে প্রাচীন 3টি রহস্যময় বই দরকার। এই 3টি রহস্যময় বইয়ের সাহায্যেই ওই যে জিনিসটা খুঁজে যেটা রহস্যটা যে উদ্ঘাটন করবে, সেই রহস্যটা উদ্ঘাটনের জন্যই কিন্তু এই 3টা বইয়ের দরকার। এই 3টা বই ছাড়া সেই রহস্যটা না উদ্ঘাটন করা যাবে না। তো এই কাহিনীতে 2টি টাইমলাইন ছিল, 2টি টাইমলাইনের কাহিনী সমান্তরালে চলতে থাকে। এক অধ্যায় আগের প্রাচীন কাহিনী, আর এক অধ্যায় হচ্ছে বর্তমান কাহিনী। একটা টাইমলাইন 800 বছর আগের, আর আরেকটা হচ্ছে বর্তমান সময়ের টাইমলাইন। তো 800 বছর আগের আলাইসের কাহিনী একটা, আর আরেকটা হচ্ছে যে বর্তমান সময় অ্যালিসের কাহিনী। 800 বছর আগে ছিল আলাইস, আর বর্তমানে যার কাহিনী বলা হচ্ছে সে হচ্ছে অ্যালিস। নামে কিন্তু মিল আছে। ল্যাবিরিন্থ থেকে দুজনের শুরু, দুজনের পেছনে ছিল শক্তিশালী ভয়ঙ্কর শত্রু, আর দুজনের উদ্দেশ্য কিন্তু একই ছিল, সেটা হচ্ছে পবিত্র হলি গ্রেইলকে খুঁজে বের করা। উদ্দেশ্য কিন্তু একই। 800 বছর আগেও সে হলি গ্রেইল খোঁজার জন্যই এই আলাইসের যাত্রা ছিল, এবং এখন 800 বছর পরে বর্তমান সময়ে অ্যালিসের যে উদ্দেশ্যটা, সেটাও কিন্তু সেই হলি গ্রেইলই। তো কেট মসের বেস্ট সেলার উপন্যাস এই ল্যাবিরিন্থ আসলে এটা বেস্ট সেলার হয়েছে, কারণ কাহিনীটা অনেক মানুষের পছন্দ হয়েছিল। তো এই বইতে হলি গ্রেইলের সম্পূর্ণ নতুন এক পরিচয় তুলে ধরা হয়েছে।
হ্যাঁ, মানে আমরা হলি গ্রেইল নিয়ে তো আমরা অনেক ধরনের বই পড়েছি। তো অনেক বইতে হলি গ্রেইলের কথা এসেছে, যেমন দ্য ডা ভিঞ্চি কোড, এবং আরো অনেক বইতে আমি হলি গ্রেইলের মানে এই পেয়েছি হলি গ্রেইলের ব্যাপারটা। তো এই হলি গ্রেইলের সম্পূর্ণ নতুন এক পরিচয় তুলে ধরা হয়েছে এই বইটাতে। যারা মানে আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন এই কথাটা কেন বললাম। তো আলাইস আর অ্যালিসের জীবন ছিল অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। বইটি পড়তে গিয়ে আমিও সেই অ্যাডভেঞ্চারের মধ্যে ডুবে গিয়েছিলাম। তো আলাইসের অ্যাডভেঞ্চার ছিল ত্রয়োদশ শতাব্দীতে, আর অ্যালিসের অ্যাডভেঞ্চার হলো বর্তমান সময়ে। দুটি কাহিনী সমান্তরালে এগিয়ে গিয়ে শেষে না এক বিন্দুতে মিলিত হয়। প্রতিটি জিনিসের বর্ণনাই লেখিকা একদম ডিটেইলে করেছেন। আর ত্রয়োদশ শতাব্দীর যে যুদ্ধ ছিল এবং যুদ্ধের যে ভয়াবহতা ছিল সেটার বর্ণনা লেখিকা খুব সুন্দরভাবে দিয়েছেন, যে কারণে খুব সহজে আমি দৃশ্যগুলো ইমাজিন করতে পেরেছিলাম। আর ভিলেন চরিত্র যে ছিল ওরিয়েনের প্রতি আপনার ঘৃণা জন্মাতে বাধ্য, কারণ এই চরিত্রটা এতটাই খারাপ ছিল যে মানে ঘৃণাটা না আপনা আপনি আসবে। মানে ক্ষমতার লোভে মানুষ যে কত স্বার্থপর আর নিষ্ঠুর হতে পারে এই চরিত্র দিয়েই না তা বোঝা যায়। অ্যাকচুয়ালি মানে এই যে ওরিয়েনের যে চরিত্রটা ছিল আমার কাছে খুবই বাজে লেগেছে। মানে কীরকম লেগেছে যে ওই যে বললাম না যে মানে মানুষের ক্ষমতার লোভে মানুষ কতটা স্বার্থপর নিষ্ঠুর হতে পারে, মানে এতটাই স্বার্থপর আর নিষ্ঠুর সে ছিল যে তার আপন মানুষদেরকে সে বিপদে ফেলে দিয়েছিল, বা আপন মানুষদের ক্ষতি করেছে, আপন মানুষদেরকেই কষ্ট দিয়েছে তার নিজের ক্ষমতার জন্য। এবং আমার কাছে মনে হয়েছে কি মানে চরিত্রটা অনেক সময় অনেক ভিলেন চরিত্র থাকে একটু স্ট্রং টাইপের, কিন্তু স্ট্রং ছিল না। আমার কাছে না নোংরা লেগেছে কেমন জানি চরিত্রটাকে, মানে ভালো লাগেনি আমার, পুরো মানে একটু ঘৃণাই লেগেছে, যেটা সত্যি কথা। এবং আমার মনে হয় যে কেউ বলবে এটা, যারা যারা বইটা পড়েছে তারাও বলবে যে আসলে মানে ভিলেন চরিত্রটা মানে একটু বিরক্তিকর টাইপের ছিল। আমার কাছে বিরক্ত লেগেছে। মানে ভিলেন চরিত্র, এটা ঠিক যে ভিলেন চরিত্র তো এমনিতেও বিরক্তিকরই হয়, মানে ভিলেন চরিত্র তো আসেই এরকম ক্যারেক্টারের জন্য, কিন্তু তারপরেও কিছু কিছু ভিলেনকে এত খারাপ লাগে না, কিন্তু এই ক্যারেক্টারটা আমার কাছে খুব বাজে লেগেছে। আর যে জিনিসটা সেটা হচ্ছে মানে এখানে না লেখিকা না খুব ডিটেলে বর্ণনা করেছে সব কিছু। আর অ্যালিস আর অ্যালাইসের দুজনের তো মানে অ্যাডভেঞ্চারটা দেখানো হয়েছে, তবে আমার কাছে না অ্যালাইসেরটা বেশি ভালো লেগেছে। মানে ত্রয়োদশ শতাব্দীতে যে ছিল ওই মানে তখনকার আমার তো এমনিতে প্রাচীন কাহিনী ভালো লাগে, তা প্রাচীন আমলের মানে সব কিছু সেটা, এবং ওর অ্যাডভেঞ্চারটা না আমার কাছে একটু বেশি মানে ইন্টারেস্টিং লেগেছে। কারণ ফ্যান্টাসি যে ব্যাপারটা না অ্যাকচুয়ালি ওটার মধ্যে বেশি ছিল। প্রাচীনকালের অনেক কিছু মানে ত্রয়োদশ শতাব্দীর অনেক কিছুই মানে বইটাতে এসেছে এই অ্যালাইসের মানে অ্যাডভেঞ্চারের সময়। তো এখানে আবার লেখিকা ডিটেলে সব কিছু বর্ণনা করেছেন, মানে প্রকৃতির বর্ণনা বা সব কিছু ছোটো থেকে ছোটো জিনিসের বর্ণনা না লেখিকা দিয়েছেন। তো এই বইটা না আসলে কী হয়েছে, যখন আমি পড়া শুরু করেছিলাম প্রথম দিকে না মানে বইটা অনেক স্লো, কারণ সেটা তো আমি বললাম যে মোটা বইয়ের তো কাহিনী এমনিতেই মানে স্লো থাকে, কারণ কাহিনীটা আস্তে আস্তে ধীরে ধীরে বর্ণনা যদি করে মানে অ্যাকচুয়ালি মানে আস্তে ধীরে বর্ণনা করার জন্যই কিন্তু মনে হয় বইটা মোটা হয়, মানে ডিটেলিংয়ে পুরো ডিটেলিং থাকে। এবং এখানে যে জিনিসটা সেটা হচ্ছে মানে প্রথমে কাহিনীটা বিল্ড আপ হয়েছে, তা কাহিনীটা বিল্ড আপ হতে একটু সময় লেগেছে। যেমন এখানে তো দুইটা টাইম লাইন ছিল, তো দুইটা টাইম লাইনের কাহিনী বিল্ড আপ হতে তো স্বাভাবিকভাবে একটু বেশি মানে আরও বেশি সময় লেগেছে বা বেশি আরও মানে পেজ লেগেছে, যেটা কারণ অ্যালাইসেরটাও মানে বর্ণনা করা হয়েছে। অ্যালাইসের যে কাহিনীটা সেটাও বিল্ড আপ করতে টাইম লেগেছে, এলিসের যেটা সেটাও বিল্ড আপ করতে টাইম লেগেছে। তো আস্তে ধীরে মানে জিনিসটা কি হয়েছে, দুজনের কিন্তু দুইটা টাইম লাইন এবং দুজন কিন্তু মানে দুই সময়ের মানুষ, কিন্তু শেষে দিয়ে গিয়ে দেখা গেছে কি যে কাহিনীটা দুজনের কাহিনী এক বিন্দুতে এসে না মিলিত হয়েছে। মানে একটা জিনিসের লক্ষ্য তাদের একই ছিল, যে কারণে শেষে দিয়ে এসে সেটা একই বিন্দুতে মিলিত হয়েছে। এবং অ্যালাইস আর অ্যালিসের মধ্যে কিন্তু খুব গভীর একটা সম্পর্ক রয়েছে। সেটা কি সেটা আমি বলবো না, সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। আর মানে এমনিতে এই মানে আমি যখন পড়াশোনা করছিলাম বললাম না যে স্লোর কারণে আমি কিন্তু আবার কি করেছিলাম কয়েক পৃষ্ঠা পড়ে না আর পড়িনি, তো আবার কয়েক মাস পর পড়েছিলাম, কিন্তু যখন কাহিনীটার মধ্যে ঢুকে যেতে পেরেছি তখন আর আমার খারাপ লাগেনি। তো আমার মনে হয় যে আপনাদের কাছেও আসলে ভালো লাগবে, কাহিনীর মধ্যে যখন ঢুকে যাবেন তখন ভালো লাগবে, কারণ প্রাচীনকালের কাহিনী আছে, বর্তমান কালের কাহিনীও আছে, এবং সুন্দর অনেক কিছুর বর্ণনা আছে, অনেক কিছুর ব্যাপারে জানতে পারবেন। তো সব মিলে আসলে আমি বলবো দারুণ একটা মানে ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ফিকশন। এটা গল্প প্রথম দিকে যে বললাম না একটু স্লো থাকলে আপনি যদি যখন কাহিনী ভিতরে ঢুকবেন তখন আর বইটা না শেষ না করে উঠতে পারবেন না, কারণ বইটার কাহিনীটা আসলে অনেক ইন্টারেস্টিং। এটা ঠিক যে এরকম দুই টাইম লাইনের ওলার ঘটনা তো মানে অনেক বই আছে, যেমন আমি নিজে বলবো যে সময় সিরিজের যে একটা বই সময় সিরিজ আছে রবীন জামান খানের, তো সেখানে কিন্তু এমন দুই টাইম লাইনের কাহিনী মানে তার মানে সময় সিরিজের সবগুলো বই এরকম যে দুইটা টাইম লাইনের ঘটনা মানে ওখানে এসেছে। তো এরকম কাহিনী পড়েছি, কিন্তু এটা একটু অন্যরকম কেন লেগেছে আমার কাছে, কারণ এটা একটু মানে একটা মেয়ের কাহিনী, যেটা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু আমি নিজেও একটা মেয়ে, এবং অ্যাডভেঞ্চারের কাহিনী এসেছে। এবং এখানে না মানে জিনিসটা কি, এখানে শুধু হিস্টোরিক্যাল না, এখানে ব্যাপারটা ফ্যান্টাসিরও একটা ব্যাপার আছে, ওই যে হলি গ্রেইল, এবং এটার ভিতরে না মানে একটা লাস্টের যে টুইস্টটা ছিল না সেটা ছিল ইন্টারেস্টিং। ওইটার মধ্যে আসলে ফ্যান্টাসির যে মানে মেইন যে ফ্লেভারটা আপনারা ওই লাস্টের টুইস্টটা মানে পড়লেই বুঝতে পারবেন যে ফ্যান্টাসিটা আসলে কোথায় ছিল, মানে ওখানেই ফ্যান্টাসি মূল ফ্যান্টাসি
ফ্যান্টাসিটা ছিল। তো আমার কাছে মানে বইটা আমি পড়ে আমি বলবো যে একটু স্লো, যদি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে পড়তে পারেন, মানে যে একটু ধৈর্য ধরে, তাহলে আপনার পর যখন কাহিনীতে ঢুকবেন তখন আর খারাপ লাগবে না, তখন আপনার ভালো লাগবে। এক পার্টে আপনি অ্যালাইসের কাহিনী পড়বেন, তো এর পরের অধ্যায়ে গিয়ে আপনি অ্যালিসের কাহিনী পাবেন। এভাবেই কিন্তু চলতে থাকে এবং আমার কাছে দারুণ লেগেছে কাহিনীটা। মানে সব মিলে বিশেষ করে বললাম, আমি তো বললাম যে ত্রয়োদশ শতকে যেটা ছিল, মানে ওখানকার সব ওখানকার সরাইখানা, রান্না বান্না বা ওইখানকার জীবনযাপন, পোশাক আশাক সব কিছুর বর্ণনাই না লেখিকা দিয়েছেন এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, বইটার যদি আমি প্রোডাকশনের কথা বলি তাহলে আমি বলবো যে বাতিঘরের প্রোডাকশন, আসলে বাতিঘর প্রোডাকশন নিয়ে কিছু বলার নেই। বাতিঘরের বইতে সবাই পড়ে এবং আমি মনে করি যে থ্রিলার, সেটা অনুবাদ হোক বা মৌলিক, সেটার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি বাতিঘরই কিন্তু এগিয়ে। তো স্বাভাবিকভাবে এখানে এসেছে। তো এই বইটা যে মানে এই এই যে প্রচ্ছদটাতে কিন্তু যে ল্যাবিরিন্থ চিহ্নটা এসেছে, মানে ল্যাবিরিন্থ যে, সেটা একদম মানে একবারে বুঝিয়ে দেওয়া হয়েছে চিহ্নটা দিয়েই, এবং পিছনে অ্যালিস বা আলাইস যে কোনো একজন তো হবেই। তো সব মিলিয়ে আমি বলবো যে বইটি সব দিক দিয়ে ভালো, মানে আমার কাছে এই পৃষ্ঠা প্রচুর মানে এটা ভালো লেগেছে এবং নাবিল মুহতাসিমের অনুবাদ ভালোই হয়েছে, আমার কাছে খারাপ লাগেনি। কারণ যদি অনুবাদটা খারাপ হতো বা কঠিন হতো তাহলে আসলে আমার পড়তে অসুবিধা হতো, কিন্তু আমার পড়তে আসলে অসুবিধা হয়নি, আমি ভালো মতোই পড়তে পেরেছি এবং জাস্ট বানান ভুলের জন্য একটু সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, এই বইটা অ্যাকচুয়ালি আগের বই, মানে কয়েক বছর আগের, তো আগের বইগুলিতে না বানান ভুলটা একটু কমই হতো, ইদানিং বেশি হয়, এটা একটা সমস্যা। তো যেহেতু বানান ভুলও কম ছিল আর বইয়ের কাহিনীটাও সুন্দর, তা আমার কোনো সমস্যা হয়নি, আমি খুব সুন্দরভাবে বইটা পড়তে পেরেছি এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও বইটা অনেক ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা অপেক্ষা না করে শুরু করে দিন পড়া, কারণ এই বইটা পড়তে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো, যেটা আমি সবসময় বলি। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো রিভিশন থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, কারণ কমেন্ট বক্সের মাধ্যমে জানালে কিন্তু আমি ব্যাপারটা জেনে যাবো। আর হ্যাঁ, কোনো প্রশ্ন করলে আমি সেটা উত্তর দিবই, আর যদি কোনো বই রিভিউ চান তাহলে সেই বইটার রিভিউ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা হয়তো আমার রিভিউর সময় কোনো একটা আওয়াজ পেয়েছেন, আসলে হয়েছে কি, আমার আশেপাশে মানে আমার পাশে একটা বাসা বানানো হচ্ছে, আমার বাসাতেও না অনেক কিছু মানে উপর নিচে অনেক ধরনের মানে বাসার কাজ করা হচ্ছে, তো প্রায় ডিস্টার্ব করে। এই সময় যদিও তারা মানে কোনো কিছু করে না, কিন্তু আজকে কেন করেছে আমি জানি না, কিন্তু সেটার জন্য হয়তো একটু আপনারা হয়তো আমার রিভিউ শেষের দিক থেকে একটু ডিস্টার্ব ফিল করেছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কিছু বলার নেই, আসলে তাদের কাজ তো তারা করবেই। তো আপনারা ভালো থাকবেন, আমি কিন্তু আবারও আসবো আরও একটি নতুন রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।